আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে বর্তমানে ইন্ডিয়াতে কি ভিসা হচ্ছে? অনেক ভাই ইউটিউব চ্যানেলে দিয়ে দিতেছে ট্যুরিস্ট ভিসা চালু হয়ে গেছে, মেডিকেল ভিসা অনেক সহজ হয়ে গেছে, ডাবল এন্ট্রি ভিসা তো আরো সহজ, এই সেই অনেকগুলা কথা বলতেছে। এই প্রেক্ষাপট নিয়ে আমি আজকে প্রায় দীর্ঘ 2 মাস পরে ইন্ডিয়ান ভিসার বিষয়ে কথা বলতে আসছি। আমি বর্তমানে আমার ইন্ডিয়ান ভিসা আমি জানুয়ারি 19 তারিখ ইন্ডিয়ান ভিসা করছি। বর্তমানে আমার আরো প্রায় সামনের মাসের 19 তারিখ আমার ইন্ডিয়ান ভিসার মেয়াদ শেষ হবে। তো আমার সাথে এরকম না হলো 20-25 জন ভাই ইন্ডিয়ান ভিসা করছেন। ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা নিয়ে অনেক কথাবার্তা হয়, অনেকের দেখি এই কালকে থেকে চালু হচ্ছে, পরশু থেকে চালু হচ্ছে। প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ান ভিসা এখন সোনার হরিণ, এটা সবাই জানে। আর এটা নিয়ে আলোচনা করে অনেকে দেখে শুনে বিরক্ত হয়ে গেছে আমাদের আলোচনা শুনতে শুনতে, যে আপনারা রিয়েলটা বলেন। আমি রিয়েলটা বলবো যে আপনি যখন বিষয় করতে যাবেন তখন আপনার কষ্টটা আপনাকে সাফার করতে হবে। দূর থেকে আমি বলে দিব অমুকে ভিসা পাইছে, ওই ভাই ভিসা পাইছে, কেউ কিন্তু আপনাকে বলবে না সে কত টাকা দিয়ে ভিসা করছে। হ্যাঁ, কাছের মানুষ হলে বলবে, কিন্তু ফেসবুকে যে গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে আমি দেখি অনেকের, হ্যাঁ আমি ভিসা পাইছি, ভিসার স্ট্যাটাস আমার পেন্ডিং, বাট নট গ্রান্টেড, মানে এইরকম কথা অনেকেই বলবেন। বাস্তবতা হচ্ছে একটা ভিসা করতে গিয়ে অনেককেই আমি দেখেছি লক্ষ টাকার উপরে পেমেন্ট দিতে হয়েছে, কারণ আমরা কোনো স্লট পাচ্ছি না। আমি আমার দোকানে স্টুডেন্ট ভিসার কাজ করি। সেই ক্ষেত্রে এই কি একটা ছেলে নেদারল্যান্ডে যাবে, ঠিক আছে, তো নেদারল্যান্ডে যাওয়ার জন্য ডাবল এন্ট্রি ভিসা। তো আমি তাকে বললাম যে ভাই ভিসা তো অনেক টাকা এসে, সে বললো যে আমি চেষ্টা করি। তো সে নিজে নিজে ভিসার সকল কাগজপত্র রেডি করলো, তার দিল্লিতে যে এম্বাসি ফেস করবে, তার ওই স্টুডেন্ট ভিসা ওই এম্বাসির কাগজপত্র সহ আমার জেলা শহর কুমিল্লা, এখানে এক লোকের মাধ্যমে সে 13,000 টাকা করে স্লট কিনছে, মানে ডেটটা কিনে নিছে। কিনে নেওয়ার পর সে অবশ্যই ভিসাটা পাইছে। তো এটা আসলে এরকম তারা যারা স্টুডেন্টের ক্ষেত্রে, বিশেষ করে ডাবল এন্ট্রি ভিসাটা যেটা, সেটা যদি দিল্লি এম্বাসির ডেট যেটা, এটা যদি সঠিক হয় এবং ওখানকার কাগজপত্র, স্টুডেন্ট ভিসার কাগজপত্র যদি সঠিক হয়, তাহলে আপনি হয়তো সর্বনিম্ন 20,000 টাকার নিচে না, সর্বনিম্ন 20,000 টাকা দিয়ে ভিসা করতে হবে। এটা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে। এরপর আসেন মেডিকেল ভিসা। মেডিকেল ভিসার হয়রানির শেষ নাই ভাই। মেডিকেল ভিসা যদি অনেকে এম্বাসি ফেস করতে যাচ্ছেন পর্তুগালে বা বিভিন্ন দেশে, তবে আমি বলবো যে হ্যাঁ, মেডিকেল ভিসা এম্বাসি ফেস করা যায়। এটা অনেকে মাঝখানে কথা উঠছে যে মেডিকেল ভিসা এম্বাসি ফেস করা যাবে না বা এই সমস্যা ওই সমস্যা। হ্যাঁ ভাই, সমস্যা হয়। 50 জনের মধ্যে 2 জনের সমস্যা হয়, কাউকে বিভিন্ন কারণে। বাংলাদেশ ইমিগ্রেশনে আমি দেখছি গত 19 তারিখ না 17 তারিখ আমার এক ছোট ভাই আমাদের গ্রুপের মধ্যে, তারা বেনাপোল দিয়ে পার করার জন্য যখন করলাম, বেনাপোল ইমিগ্রেশন তাকে আটকে দিয়েছে, বাংলাদেশের পুলিশ তাকে আটকে দিয়েছে, এবং সর্বশেষ যতটুকু শুনছি জরিমানা করে ওদের 6-7 জনকে তারপরে যাই ওরা ছাড়ছে, যেটা আমাদের ওই চিরচরিত নিয়ম আর কি। আমরা এই ঘুষ নিয়ে তারপরে এই লোকগুলাকে ছাড়া হয়েছে। আবার দিল্লি কলকাতায় জিজ্ঞেস করলাম ওরে, যে বেনাপোল দিয়ে গেছে তোমার কোনো সমস্যা হয়েছে নি? উনি বললো যে না, আমার কোনো সমস্যা হয় নাই। তো আমি বললাম তাহলে কলকাতা থেকে উনি ও দিল্লিতে গেছে পর্তুগাল এম্বাসি ফেস করতে, ডাক্তার দেখাইছে। তো তখন তাকে জিজ্ঞেস করলো তুমি এখন দিল্লিতে কেন যাবা? সে বলতেছে যে আমি ডাক্তার দেখাইছি, আমি একটু ঘুরতে যাবো আগ্রা, তাজমহল দেখতে যাব। তো তাকে আর কিছু বলে নাই। প্রথমে বলছে আধার কার্ড দাও, সে বলছে আমি বাংলাদেশি। তখন তার পাসপোর্ট দেখছে, চলে গেছে। এরপরে দিল্লি থেকে ডাইরেক্ট ফ্লাইটে বাংলাদেশে চলে আসছে। এম্বাসি ফেস করছে 19 তারিখ, সে 22 তারিখে বাংলাদেশে চলে আসছে। তো আসলে মূলত কথা যে সে সাইরা গেছে, মানে আপনি চাইলে আপনি সাইরা যাবেন, বিষয়টা এরকম না। আবার অনেকের এম্বাসির মধ্যে অনেক হয়রানি করে। অনেকের যারা পর্তুগাল এম্বাসি ফেস করে তাদের দালাল দুর্বল হইতে পারে, তাদেরকে অনেক হয়রানি করে। আসলে মূলত এই বিষয়গুলো নিয়েও অনেকের প্রশ্ন থাকে যে আসলে দিল্লিতে মেডিকেল ভিসা নিয়ে কি যাওয়া যায়, বা আসলে কি সমস্যা কি হইতে পারে, ডাক্তার দেখাইতে গেলে কি সমস্যা হয়। আবার আরেকজনকে দেখলাম ডাক্তার দেখাইতে গিয়ে, আমি যে বিষয়গুলো আলোচনা করছি সেটা হচ্ছে যে অনেকেরই প্রশ্ন মেডিকেল ভিসা নিয়ে কি কোনো হয়রানির শিকার হচ্ছে কিনা, বা আসলে কলকাতা গেলে দিল্লিতে দেখাইলে কি ঝামেলা আছে কিনা, এগুলো নিয়ে অনেকের একটা প্রশ্ন থাকে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এখন যে কথাটা বলবো, ইন্ডিয়ান মেডিকেল ভিসা আসলে অনেক হার্ড হয়ে গেছে। আগে ছিল ইন্ডিয়ান মেডিকেল ভিসাটা শুধুমাত্র আপনি যে কোনো একটা হসপিটাল, আমি অ্যাপোলো হসপিটালের মেল দিছি, তারা আমাকে অ্যাপয়েন্টমেন্ট পাঠাইছে, আমি জমা দিছি, আমাকে ভিসা দিছে। এখন অ্যাপোলো হসপিটাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার আগে আমাদের সকল কাগজপত্র ওদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যেটা আমাদের বাংলাদেশের ভাষায় বলে আর কি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে, যে এই লোক আমার হসপিটালে চিকিৎসার জন্য আসবে। ওই দেশের রাষ্ট্রীয় মন্ত্রণালয় যদি অনুমোদন দেয়, ঠিক আছে, আয়ুষ ফর্ম যেটা আমরা বলি, ওই ফর্ম ফিল আপ করে জমা দিলে ওইটা অ্যাপ্রুভাল হলে তারপরে যাই আপনার, যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট পান, তাহলে আপনার
ভিসার জন্য জমা দিবেন। এরপরেও মেডিকেল রিপোর্টগুলো ওরা দেখে, অনেকে এডিট করে পুরো ওই ঢাকার এজেন্সিগুলো থেকে যে কাজ করে ওই পূর্বের দেখা গেছে যেই ডাক্তার কম্পিউটার টাইপ করে ফিক্সেশন, কেন বাংলাদেশে এরাও বোঝে, অনেক ডাক্তার আছে যারা হাতে টাইপ করে ফিক্সেশন লেখে, তো ওই রকম হাতে টাইপ ফিক্সেশন থাকে না। কিছুদিন আগে বেনাপোল থেকে দেখছি যে কি যেন এক ডাক্তারের নামে দেখা গেছে ওরা 5 জন না 6 জন। তো এটি মানুষ বুঝে, ওরাও বুঝে ফেলছে যে ওদেরকে অনেক ঝামেলা করছে এবং ফেরতও দিছে। তো এই জন্য মানে মূল বিষয়টা হচ্ছে আপনারা বলতেছেন যে মেডিকেল মানে ভিসা কেমন হচ্ছে, আমি বলবো যে যারা ইউটিউবে লিখতেছেন ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে খুলে যাচ্ছে, আমি তাদেরকে সাফ বলে দিলাম, বর্তমান বাংলাদেশের নির্বাচিত সরকার যেই আসুক, যেই দলে আসুক, অর্থাৎ নির্বাচিত সরকার বসার পর রাষ্ট্রীয়ভাবে ওদের সাথে কূটনৈতিক তৎপরতার পরেই তারা ট্যুরিস্ট ভিসা চালু করবে, এর আগে ট্যুরিস্ট ভিসা চালু হবে না। আর মেডিকেল ভিসা যেগুলো দিচ্ছে এগুলো সো টাফ। আর মেডিকেল ভিসায় তারাই অনেক টাকা খরচ করে যাচ্ছে যারা এম্বাসি ফেস করবে। এখানে বয়সেরও ব্যাপার আছে, 30 ঊর্ধ্বের নিচে হইলে, উপরের 30-এর নিচে হইলে মেডিকেল ভিসা, আমার ছোট ভাই 2-3 জন আছে, ওরা 5 বার দিছে, লাস্টে এখন মাকে রুগী রুগী বানাইছে, নিজে অ্যাটেন্ডেড হয়েছে। ঠিক আছে, এরকম ঝামেলা হচ্ছে। তো মেডিকেল ভিসার ক্ষেত্রে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে মেডিকেল কাগজপত্রগুলো যদি প্রপারলি মানে রিয়েল হয়, তাহলে মানে হয়তো সর্বোচ্চ অ্যাপয়েন্টমেন্টের জন্য 15 থেকে 20 হাজার বা 13 থেকে 14 হাজার এরকম হইতে পারে, মানে সম্ভাব্য। বা অনেকে আমি দেখছি অনেকে যে স্লট কিনে নিচ্ছে, কিছু টাকার মাধ্যমে স্লট কিনে নিচ্ছে, কিনে তারা জমা দিচ্ছে। তো তাদের যাচাই বাছাইয়ের পরে যদি তাদের মেডিকেলের কাগজপত্রগুলো সঠিক হয়, তাহলে তারা ভিসা পাচ্ছে। এই জন্য আপনাদেরকে বলবো যারা অনেকে আমাকে আজকে এক ভাই ফোন করছে, ভাই আমার মেডিকেল ভিসা করে দিতে পারবেন না, আমি বলবো ইন্ডিয়ান কোনো ভিসাই হচ্ছে না, শুধুমাত্র দালাল বা হ্যাকারদের মাধ্যমে কিছু স্লট আউট হচ্ছে, ওই স্লটের মাধ্যমে জমা দিলে যদি ওদের কাছে অ্যাপ্রুভেড মনে হয় তাহলে তারা ভিসা দিবে, আর যদি না হয় তারা ভিসা দিবে না। এরকম অসংখ্য লোক আছে স্লট কিনছে 10-12 হাজার 15 হাজার টাকার মতো টাকা দিয়ে বা আরো কিছু বেশি বা কম দিয়ে কিনছে, কিন্তু কেনার পরও জমা দিছে, ভিসা হয় নাই, অসংখ্য লোক আছে। ঠিক আছে, তো এই জন্য যারা মানে খুব বেশি মানে অনেকের আমি শুনি ঠাস করে কথা বলে ফেলে, ভিসা তো অ্যাভেলেবেল দিচ্ছে শুনতেছি, জানেন নি, এই সেই ফেসবুকে লিখে ফেলতেছে ইন্ডিয়ান ভিসা হওয়ার হামেশা দিচ্ছে। না ভাই, অনেক রেস্ট্রিকশন, আর যারা পাচ্ছে তারা জানে যে তারা ভিসাটার পিছনে কতটুকু শ্রম দিছে। হ্যাঁ, ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে আমি 100% বলবো, যদি দিল্লি বিএসএফ গ্লোবাল থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট 100% কনফার্ম থাকে, তাহলে ফাইল জমা দিলে আপনাকে ভিসা দিবে। এটা এটা আমি 8-10 জনের ক্ষেত্রে পাইছি যারা ডাবল এন্ট্রি ভিসাটা পাইছে। এই জন্য আমি সবাইকে বলবো সঠিক নিয়মে সঠিকভাবে যদি আবেদন করেন তাহলে মেডিকেল ডাবল এন্ট্রি অবশ্যই পাইতে পারেন। তবে সেটা স্লটটা কিনতে হবে আপনাকে দালালদের মাধ্যমে, আপনি কখনোই স্লট পাবেন না এই ক্ষেত্রে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যারা বলে, বা আমি দেখছি বেনাপোলেও গিয়ে যা যেটা যতটুকু বুঝতে পারছি, বা যারা আমার গ্রুপের কলকাতায় গেছে ওখান থেকে আসছে, এতটা হয়রানি নাই। অনেকে বলে যে অনেক হয়রানি করে, অনেকেই করে, হ্যাঁ, অনেকের কপাল গুণে ধরা খেয়ে যায়, অনেকে পার হয়ে আসে, এটাই নিয়ম। তো আজকের ইন্ডিয়ান বিষয় নিয়ে এখানে আলোচনা শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।